নিরবচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্রুত গভীর সমুদ্র বন্দর ও থার্ড টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে বাজেট সহায়তা দেবে চীন। সরকার গঠনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক বিএনপির। যত দ্রুত সম্ভব কাউন্সিল, দলকে সক্রিয় রাখার সিদ্ধান্ত। সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 জনের মরদেহ উদ্ধার। ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা। হামের প্রকোপ সারা দেশে, আরও 5 শিশুর মৃত্যু। 30 উপজেলায় টিকাদান শুরু কাল। প্রথমে পাবে 6 থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে দেয়া হবে ভিটামিন এ। সাবজয়ী বীরদের রাজকীয় সংবর্ধনা। হাতিরঝিলের এমফি থিয়েটারের সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফুটবলাররা। ছাদখোলা বাসে ঢাকা মাতালো চ্যাম্পিয়নরা। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। চালকদের ছুটির দিন কাটছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্যে হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে। কেউ কেউ তেল কিনতে আসতেও ধার করছেন অন্য বাইকের তেল। অথচ ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিপরীতে মিলছে চাহিদার 1/3। পাম্প কর্তৃপক্ষ বলছে, হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার বিষয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে ডিপো থেকে দেয়া হচ্ছে না অতিরিক্ত জ্বালানি। ফিলিং স্টেশনে সিরিয়ালে বাইক ঠেলে হেঁটে এগোচ্ছেন গ্রাহক। কারণ স্টার্ট করতেও ভাবতে হচ্ছে কতটা খরচ হবে জ্বালানি। তবে সে সুযোগও নেই প্রাইভেট কারে। সেলফ দেওয়ার কারণে ভালো লাগতেছে, কারণ তেল একটুও নেই। 11:30টার দিকে আমার বন্ধু ফোন দিচ্ছে, বলছে আসো তুমি তেল নিয়ে যাও। মহাখালী বাস স্ট্যান্ড থেকে হলো সিরিয়াল ধরে আসছি। 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর মিলছে যানবাহনের জ্বালানি। কিন্তু চাপ সামাল দিতে পরিমাণ ঠিক করে দিচ্ছে কিছু পাম্প কর্তৃপক্ষ। বাইকে সর্বোচ্চ 5 আর প্রাইভেট কারে মিলছে 12 লিটার। যেতটুকু পরিমাণে আমাদের দরকার অতটুকু পাচ্ছি না। 600 কত আর 3-4 লিটার পাবো আমি, এটাতে হয় না আসলে। পাম্পের দীর্ঘ লাইন যেমন ম্লান করে দিচ্ছে অফিস ছুটির দিনে তেল নেয়ার পরিকল্পনা, তেমনি পরিবারকে অবসর সময় দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে জ্বালানি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে মজুদ ও সরবরাহ নিয়ে দ্বিধা কাটানোর দাবি গ্রাহকদের। অফিসে যাওয়া আসা করতে হয়, তেল তো ভরতে হবে। এখন যতক্ষণে দাঁড়াইতে হবে। সকাল 5টা 20-এ এসে এখানে সিরিয়াল দিছি, এ পর্যন্ত এখনো জ্যামে পড়ে আছে সিরিয়ালে। সরকার বলতেছে হিউজ পরিমাণ তেল আছে, 2-3 মাস চলার মতো তেল আছে। মানে আমরাই এটাকে ক্রাইসিস করতেছি। পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানির হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা নিয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে অতিরিক্ত সরবরাহ করছে না ডিপো। কি পরিমাণ জ্বালানি খরচ হয় প্রতি মাসে সরকার কাছে, সেটা বিপিসির কাছে আছে না? ওরা তো সেই অনুযায়ী খরচ দিচ্ছে, আপনি যত চাবেন সেই অনুযায়ী দিবে। এদিকে রাজধানীতে এক সেমিনারে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দ্বিগুণ জ্বালানি সরবরাহ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি না। জ্বালানি বিভাগের সবশেষ তথ্য, দেশে বর্তমানে ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুদ আছে প্রায় 1,92,000 টন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি নাকচ। সন্ধ্যা 6টাতেই বন্ধ করতে হবে শপিং মল। শনিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, আপাতত 3 মাসের জন্য কার্যকর থাকবে সন্ধ্যা 6টায় শপিং মল বন্ধের সিদ্ধান্ত। তবে ঈদুল আজহার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পরে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা। জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে 1 লাখ মেট্রিক টন ডিজেল এবং 2 কার্গো LNG কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়। কাজাখস্তান থেকে প্রায় 690 কোটি টাকায় 1 লাখ মেট্রিক টন 50 ppm সালফার মানের ডিজেল এবং সিঙ্গাপুর থেকে প্রায় 1560 কোটি টাকায় 2 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে দেশের শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি জানান শীর্ষ 9 উদ্যোক্তা। বিনিয়োগ আকর্ষণে বিদেশিদের জন্য ই-ভিসা চালুর প্রস্তাব দেন তারা। বাণিজ্যে গতি ফেরাতে দ্রুত গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরে 3য় টার্মিনাল চালুর তাগিদ দেওয়া হয়। অর্থমন্ত্রী জানান, জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে। দেশের শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে শনিবার শীর্ষ 9 ব্যবসায়ীকে আলোচনার জন্য ডাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। বেলা 11:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও। বৈঠক সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। সৌর বিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তাও চান তারা। বিনিয়োগ আকর্ষণে বিদেশি উদ্যোক্তাদের জন্য ই-ভিসা চালুর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে গভীর সমুদ্র বন্দর এবং শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর তাগিদ দেওয়া হয়। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে চাপে দেশের অর্থনীতি। এই চাপ মোকাবেলায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে বাজেট সহায়তা চাওয়ার কথা জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার দাবি জানানো হয়। এনবিআর এর সংস্কারের পাশাপাশি নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে আওতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দলকে সক্রিয় রাখতে যত দ্রুত সম্ভব বিএনপির কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গুলশান কার্যালয়ের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর এটি ছিল বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক। সভার শেষে মহাসচিব বলেন, যত দ্রুত সম্ভব কাউন্সিলের দিকে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোরবানির আগে নয়, কয়েক মাস সময় লাগবে। জ্বালানি ও হাম পরিস্থিতির পাশাপাশি সরকারের 47 দিনের কার্যক্রম নিয়েও কমিটির সদস্যদের অবহিত করা হয় বলেও জানান মির্জা ফখরুল। বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে, তবে বৈঠকে সংরক্ষিত নারী আসন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে আরও বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এই 47 দিনের যে কর্মসূচি প্রধানমন্ত্রী নিয়েছেন এবং এই কাজগুলোর সম্পর্কে দলের মতামত অর্থাৎ কমিটির মতামত তিনি নিয়েছেন। এবার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার করা হয়েছে 6 জনের মরদেহ। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হতাহতদের পরিবারকে সহায়তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে 1টা হঠাৎই কারখানার ভেতরে আগুন, কিছু বুঝে ওঠার আগেই বাড়ে ভয়াবহতা।
কেরানীগঞ্জের কদমতলীতে সেজার্স গ্যাস প্রো নামে লাইটার তৈরির কারখানাটিতে আগুনের খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে যুক্ত হয় আরও 4টি। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কোনোখানে পানি পাই না, আমার বাড়ির তন রিজার্ভ ট্যাঙ্কি তন আমি তালা খোলা দেওয়ার পরে ওখানে পানি দিয়ে প্রথম কাজটা শুরু করছি। পরে বিভিন্ন বাড়ির তন পানি জোগাড় করে আমরা পানি দিছি। স্থানীয়রা জানান কারখানাটি টিন শেড হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ও আগুনে ধসে পড়ে টিনের চাল ও দেয়াল। গ্যাসের কারখানায় আগুন লাগছে, হ্যাঁ শেষে আমি দৌড়ে আইসি আগুন লাগছে। আগুন নেভানোর পর একে একে বের করে আনা হয় 5 জনের মরদেহ। মর্মান্তিক এই ঘটনায় স্বজন ও সহকর্মীকে হারিয়ে থামছে না কান্না। আমি কান্নার চোখ দিয়ে চলে আসছি দেখার জন্য, দেখি যে মানে আগুন ধাঁ করে জ্বলতেছে। এখনো আমি আমার মার তালাশে আছি, ঠিক আছে, মা এখনো নিখোঁজ। এরকম মা আমি জানটা পাইছে, আমি কোনো রকম আইছি। ফায়ার সার্ভিস জানায় কারখানাটিতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এর আগেও দুবার আগুন লাগায় কারখানাটি সিলগালা করা হয়। এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এটা তো দেখছেন ভিতরে কাজ দেখেও বোঝা গেছে যে রিসেন্টলি তারা ওপেন করেছেন। আমাদের তদন্ত কমিটি যে সুপারিশ দিবে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান নিহতদের পরিবার প্রতি 2 লাখ করে টাকা দেয়া হবে। ওনাদের চিকিৎসার দেখভাল করতে যত রকম টাকা পয়সা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে তা বেয়ার করবেন। উনি অত্যন্ত মানে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এমন হাজারো গ্যাস লাইট বিস্ফোরিত হয়েছে কারখানার আগুনে। ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছিল আগুন তার সাক্ষী হয়ে আছে এই ধ্বংসস্তূপ। অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত অগ্নি নিরাপত্তার বলি হতে হয়েছে তাজা প্রাণগুলোকে। বছরের পর বছর দেশে ঘটছে এমন আগুনের ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল, তারপরও কি টনক নড়ছে সংশ্লিষ্টদের? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। উপসর্গ নিয়ে একদিনে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। উৎকণ্ঠায় অভিভাবকরা। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। স্বাস্থ্যমন্ত্রী জানান প্রথমে পাবে 6 মাস থেকে 59 মাস বয়সীরা। উপসর্গ থাকলে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সারা দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। 15 মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছাড়িয়েছে 5000 আর মৃত্যু হয়েছে 94 শিশুর। শনিবারও রাজধানীর হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীর চাপ। অভিভাবকরা উৎকণ্ঠায় রয়েছেন 6 মাসের কম বয়সী শিশুদের নিয়ে। ডেট 17 তারিখ দিয়েছিল, আমি 17 তারিখে দিয়েছি, কিন্তু আমি টিকাগুলো পাইনি। এর জন্য আজকে আমার বাচ্চার অবস্থা অনেকটাই খারাপ। শরীরে বিচি বিচি বের হয়েছে, তো আমরা আর বুঝি নাই কি হয়েছে। জ্বরও ছিল 102, 3 এরকম ছিল। তবে আছে কিছুটা স্বস্তির খবরও। হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে অনেকেই ফিরছে বাড়ি। গত মঙ্গলবার দিন রাতের বেলা ভর্তি হয়েছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ। এখন একটু সুস্থের দিকে আছি, ডাক্তার বলছে যে আজকে ছেড়ে দেওয়া যাবে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এখনও ভর্তি হামে আক্রান্ত 3 শতাধিক শিশু। এখন পর্যন্ত এই হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। আজকের দিনে আমাদের এখানে 300-র বেশি রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত আমাদের যে পেশেন্ট ফ্লো আছে সব রোগীরই চিকিৎসা করতে সক্ষম। অধিক হারে সংক্রমণ ঠেকাতে টিকা নেওয়া থাকলেও বয়সসীমার সব শিশুদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বলছেন মেনে চলতে হবে মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়। যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, সে তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর ঠান্ডা, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে। এদিকে সচিবালয় ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান রোববার বেশি সংক্রমিত 18 জেলার 30 উপজেলায় শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। 18টা জেলার অধীনে 30টা উপজেলাকে আমরা হিট করতে চাচ্ছি। এখন ওইখানের মিজেলসের আক্রমণটা বেশি বিদায়। এই পর্যন্ত যত রোগী মিজেলে ভর্তি হয়েছে তার মধ্যে 82% রোগী হইল 5 বছর, মানে 6 মাস থেকে 5 বছরের নিচে। এই ব্র্যাকেটের ভিতরে রোগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। সেই কারণে আমরা ফার্স্ট হিটে নিয়েছি, ফার্স্ট কনসিডারেশন নিয়েছি 6 মাস থেকে 59 মাস।
হামে আক্রান্ত ও সন্দেহজনকদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাম প্রতিরোধে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। টিকাটা দেওয়া যায়, আমরা দিয়ে যাব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশেও হামের উপসর্গের সঙ্গে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে নতুন করে মারা গেছে 3 শিশু। কুষ্টিয়ায় মারা গেছে 1 শিশু। আশঙ্কাজনক হারে বাড়ছে হামের আক্রমণ। প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর তালিকা। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 3 শিশু। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মারা গেল 38 শিশু। বর্তমানে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 149 জন। এই যে সংক্রমণ, সেটি গ্রাফটা বাড়তির দিকে রয়েছে, এখনো সংক্রমণের হারটা কমে নাই। যে 3 জন মারা গেছে তাদের বয়স যথাক্রমে 2 জনার 5 মাস, 1 জনার 7 মাস। তাদের 2 জনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, 1 জনার বাড়ি নাটোর জেলায়। কুষ্টিয়াতেও বাড়ছে হামে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। গোপালগঞ্জেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার হাসপাতালগুলোতে 27 রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে হাম কর্নার খোলা হয়েছে। সদর হাসপাতালের পাশাপাশি টঙ্গিবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদি খান ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন হামের রোগী ভর্তি হচ্ছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত হাইড্রেশন বা তরল জাতীয় খাবার আমাদের নিশ্চিত করতে হবে এবং চিকিৎসকের সাথে অতি দ্রুত পরামর্শ করার জন্য আমাদের পক্ষ থেকে সাজেশন রইল। সারা দেশের মতো রংপুরেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের জন্য আলাদা ওয়ার্ড এবং এনআইসিইউ সহ সব ধরনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সংস্কার ইস্যুতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার চায় সরকার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির অনুষ্ঠানে কথা বলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সংবিধান সমুন্নত রেখে সব সংস্কার করতে চায় সরকার। ফ্যাসিস্ট যেন ফেরার সুযোগ না পায় তা মাথায় রাখতে হবে বিরোধীদের। ফ্যাসিস্ট যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার দুপুরে ঝিনাইদহের ধৈলকুপা ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন কথা যারা বলে তারা চরম মিথ্যাবাদী। রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। এ সময় রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক সংস্কারের পথ খালেদা জিয়াই শুরু করেছিলেন বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জুলাই সনদ ও গণভোট নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষক। তবে বিএনপি চাইলেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংকট এড়াতে পারত। টেকসই সংস্কারের আলোচনা অব্যাহত রাখার তাগিদ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। বহু বছর পর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সংসদ অধিবেশন। তবে দিন যত পেরোচ্ছে জটিলতা বাড়ছে সংসদে। 7 কার্য দিবসে 2 দিন ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে এবং ষষ্ঠ দিন সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে কোনো সুরাহা না পাওয়ার অভিযোগে ওয়াকআউট করেন বিরোধীরা। সশ্রদ্ধ চিত্তে
সংকটের শুরু শপথ নেওয়ার দিন থেকেই। বিরোধী দলীয় সংসদ সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ মেনে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা সে পথে যাননি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই আইনই অবৈধ, এমন আদেশ রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে 20টি হারাচ্ছে কার্যকারিতা, যাতে গণভোট, মানবাধিকার, দুদক, গুমসহ অন্যান্য অধ্যাদেশ বাতিলের সুপারিশে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আমরা বলেছিলাম যে এমন আলোচনার উত্তাপ সংসদ ছাড়িয়ে গড়াচ্ছে রাজপথেও। এই সংকটে ঐকমত্য কমিশনের উপর দায় দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। ঐকমত্য কমিশন আমাকে জাতীয় ঐক্য অর্জন করতে গিয়ে ঐকমত্য কমিশন জাতিকে বিভক্ত করেছে। তারা জুলাইটাকে জ্যানতেন ভাবে মানুষের উপরে আরোপ করার চেষ্টা করেছে। সবার সাথে আলাপ করে শেষ করতেন, যেই আলাপে শেষ হইতে সেই আলাপে স্টপ দিতেন এবং সেটাই গণভোটে দিতেন, তাহলে আমরা আজকে এই কেওয়াজে পড়তাম না। তবে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, বিএনপি চাইলে এই সংকট এড়াতে পারত। এ অবস্থা চলতে থাকলে সুযোগ পেতে পারে পতিত ফ্যাসিস্ট শক্তি। তারা পুরো প্রক্রিয়াটাকে আনুষ্ঠানিকভাবে চালু করেও তারা তাদের মতো করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারত, নিতে পারত, যেহেতু তারা অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটা বিএনপির বিপক্ষে যাবে চূড়ান্তভাবে যদি এটা বড় হয়। অবাক হওয়ার কিছু থাকবে না যদি একসময় জামাত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করে। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাতিল করে বিএনপি সংস্কার প্রক্রিয়া থেকে দূরে সরে গেলে জনগণের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। সকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, গণভোটের মাধ্যমে ঐতিহাসিক রায় দিয়েছে জনগণ। বিএনপি সরকার গঠনের পর সংস্কার প্রক্রিয়া থেকে কেন দূরে সরে আসছে তা স্পষ্ট নয়। বলেন, বিএনপি 16টি অধ্যাদেশ বাতিল করছে যা জনস্বার্থ বিরোধী। এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে। এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। তো সবই অটোমেটিক ল্যাপস হয়ে যাবে আর শুধু আপনারাই থাকবেন আর জনগণ বসে বসে দেখবে। আমার মনে হয় না এই দেশে এটা আর কোনোদিন হবে। নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশ আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে জেলা পরিষদের নতুন প্রশাসকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান তিনি। বলেন, ভবিষ্যতে নির্বাচন করার স্বার্থেই নিয়োগপ্রাপ্তরা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাই জবাবদিহির আওতায় থাকবেন। অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল সেটি অলরেডি বিশেষ কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। অধ্যাদেশগুলি আইন আকারে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে। প্রবাসী সময় আরও থাকছে। একদিনে 4টি মার্কিন যুদ্ধবিমান, হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের। তেহরানে হামলা তেল আবিবের। যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান পেজেশকিয়ান প্রশাসনের। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল সহ 12 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড, যাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাও রয়েছেন। নজরদারি এড়াতে মাছ ধরার ট্রলারে করে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে জ্বালানি তেল পাচার করছিল চক্রটি। গভীর সাগরে মাছ ধরার কথা বলে ভাড়া নেওয়া হয়েছিল ফিশিং ট্রলারটি। দৈনিক 3000 টাকা করে দেওয়ার কথা ছিল জেলেদের। সঙ্গে ছিল বেশ কয়েকজন রোহিঙ্গারাও। শুক্রবার নগরীর ফিশারিঘাট থেকে বেশ কয়েকটি জ্বালানি তেলের ড্রাম ট্রলারে উঠিয়ে তা এক জায়গায় পৌঁছে দেওয়ার কথা জানানো হয় জেলেদের। ডিজেল এগুলা ফাটিয়ে কার সাথে ভাড়া দিচ্ছে আমি আর বলতে পারি না। আমাকে বলছে তুমি ওখানে যাও। আমাকে বলতেছে যে মাছ মারার জন্য ডাকতেছে। আমরা ফিশারিঘাট থেকে আসতেছি,
আর মাইমা থেকে তেল নিষাদে এগুলো আমি জানি না। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট বহির্নঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই সময় সন্দেহজনক একটি বোর্ডে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় 6,24,000 টাকার 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার, নগদ অর্থ, বোটসহ 12 জনকে আটক করা হয়। এর মধ্যে 8 জন রোহিঙ্গা রয়েছে। বোটটি ব্যবহার করে 2 শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল বলে স্বীকার করে আটককৃতরা। পাচারকালে ব্যবহৃত বোটসহ 4 জন বাঙালি ও 8 জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে 2 এপ্রিল চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সদরঘাট এলাকায় একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা 37,000 লিটার জব্দ করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি সংকট দূর করতে গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোতামিম। শনিবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। জানান, আমদানি নির্ভরতা বাড়ালে বৈশ্বিক মন্দার সময়ে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে দেশের জনগণও সংকটে পড়বে। এই সংকট এড়াতে আমদানি নির্ভরতা কমিয়ে আনা প্রয়োজন। দুটো জিনিস, একটি হচ্ছে সার্বক্ষণিক ব্যবস্থাপনা, যেটা সঞ্চালন এবং বিপণন, আর অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ করাটা সেটা পলিসি ডিসিশন, যেটা আমরা দেখেছি অতীতে এটাকে নেগলেক্ট করা হয়েছে। আমদানি নির্ভরতা বাড়ানো হলেই আমাদের বৈশ্বিক যখন কোনো সমস্যার সৃষ্টি হয় তখন বিদেশের যে সরবরাহ ব্যবস্থা এবং মূল্য, এই দুটো আমাদেরকে এফেক্ট করে। খুব বেশি নজর দিতে হবে আমাদের গ্যাস উৎপাদনের ক্ষেত্রে, কারণ আমাদের অর্থনীতিটা গ্যাস নির্ভর। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠলেও এখনও আমদানি রপ্তানি বাণিজ্যের গতি ধরে রেখেছে বাংলাদেশ। বিশেষ করে 2025-26 অর্থ বছরের 9 মাসে 3,000-এর বেশি জাহাজে আসা 26 লাখ কন্টেনারের পাশাপাশি 10 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। এ সময় এককভাবে 58,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুরো মার্চ মাস জুড়ে মধ্যপ্রাচ্যে চলছে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভয়ঙ্কর প্রাণঘাতী যুদ্ধ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট, হরমুজ প্রণালী সহ আশপাশের অঞ্চল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল। পণ্য এবং জ্বালানিবাহী কয়েক হাজার জাহাজ আটকা পড়ায় এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি অনেকটা উত্তাল। তবে বৈশ্বিক এই সংকটের মাঝেও 10 কোটি 42 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে 7.39%, 25,74,000 কন্টেনারে 4.75% এবং 3,230টি জাহাজ হ্যান্ডেলিংয়ের মাধ্যমে 5.62% প্রবৃদ্ধির দাবি বন্দরের। চট্টগ্রাম বন্দরে যে ভেসেল টার্নারাউন্ড টাইম সেটা কমাতে পেরেছি এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আমরা 0 ওয়েটিং টাইম মেনটেন করতে পারছি। যুদ্ধের কারণে মার্চ মাসে আমদানির পরিমাণ কিছুটা কমলো। উচ্চ শুল্ক হারের জ্বালানি তেল, ক্যাপিটাল মেশিনারিজ এবং খাদ্যপণ্য আমদানি থেকে রাজস্ব আয়ের ধারা ধরে রাখতে পেরেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বছরের যে বাকি যে সময়টা আছে আমরা আশা করি জুনে আমাদের অনেক বেশি রাজস্ব আসবে। এক্ষেত্রে হয়তো আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। যুদ্ধ আক্রান্ত এই মাসে আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়লো, কমেছে রপ্তানি কন্টেনার উঠানামা। জ্বালানি তেলের একটা সংকটের মধ্যে দেশ পড়ে গেছে। এই জ্বালানি তেলের সংকটটাও কিন্তু সার্বিক ব্যবসা বাণিজ্যের পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তবে যুদ্ধ ঝুঁকি বিবেচনায় জাহাজের পাশাপাশি কন্টেনার পরিবহন ভাড়া বাড়িয়ে দিয়েছে বিদেশি মেইনল্যান্ড শিপিং প্রতিষ্ঠানগুলো। এই বন্দরের কন্টেনার এবং কার্গো উঠানামার পাশাপাশি জাহাজ আসার উপর নির্ভর করে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ঢাকার ওপর চাপ নেই। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার উপর চাপ নেই বলেও জানান তিনি। Bangladesh and the United States have just such a mutually beneficial relationship, and those benefits are growing. As a result, the U.S.-Bangladesh partnership isn't just important for our two countries, it's essential. দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তা সহ সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। Evolved into cooperation on issues like health, education, disaster response, and economic growth. Today, we engage each other across a wide variety of domains: security, trade and investment, governance, regional diplomacy, the list goes on. এ সময় ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। একদিনে 4টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। 2 ক্রুকে উদ্ধারের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আরেকজনের সন্ধানের রুদ্ধশ্বাস অভিযানে নেমেছে তেহরান, ওয়াশিংটন। নিখোঁজ ক্রুকে জীবিত ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে ইরান। এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরান ও বৈরুতে একযোগে আক্রমণ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্র 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি গণমাধ্যমের। শুক্রবার স্থানীয় সময় রাত থেকেই ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এছাড়া ভবন এবং বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিভাতাইম, বীরশেবা ও শিল্পাঞ্চল নেঘেবকেও লক্ষ্যবস্তু বানানো হয়। যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করেছে ইরান। CBS নিউজ জানায়, ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল এই যুদ্ধবিমানটি। পরে সেটিও হামলার শিকার হয়। এমনকি উদ্ধার কাজে যাওয়া মার্কিন বাহিনীর 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংসের দাবি করেছে তেহরান। ভূপাতিত করা বিমানের এক নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে $66,100 পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরানি প্রশাসন। মার্কিন বাহিনীও তাদেরকে খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইস্পাহানে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির হামলার জবাবে তেহরান, কারাজে এবং কুজেস্তান প্রদেশে হামলা চালায় ইসরায়েল। মানবাধিকার সংস্থার দাবি, ইরান লক্ষ্য করে একদিনে 200-এর বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এছাড়া লেবাননেও চলছে আগ্রাসন। এদিকে যুদ্ধবিমান ভূপাতিতের প্রভাবে ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবি করেছে ইরান। পশ্চিমবঙ্গ ছাড়া এপ্রিল মাস জুড়ে ভারতের আরও 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেও বিধানসভা নির্বাচন চলছে। কিন্তু সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি নজর কাটছে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনও যেন এই রাজ্যের ভোট ঘিরে সবচেয়ে বেশি সতর্ক। কারণ একদিকে তৃণমূলের টানা 3 দফার শাসন, অন্যদিকে বিজেপির প্রকাশ্য ঘোষণা এবার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। এই লড়াই যত তীব্র হচ্ছে, ততই বেড়ে চলেছে ভোটার তালিকা ঘিরে বিতর্ক ও অশান্তি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি, এই 5 জায়গায় এপ্রিল জুড়ে ভোট হতে যাচ্ছে। তবে বাকি রাজ্যগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ ঘিরে রাজনৈতিক উত্তাপ অনেক বেশি। পশ্চিমবঙ্গের ভোট শুধু সরকার গঠনের লড়াই নয়, বরং এক মর্যাদার লড়াই। টানা 4র্থবার ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল। অন্যদিকে বহুদিনের লক্ষ্য পূরণ করে বাংলায় ক্ষমতায় পৌঁছতে মরিয়া বিজেপিও। এরই মাঝে সবচেয়ে বড় বিতর্ক হয়ে উঠেছে রাজ্যটির ভোটার তালিকা। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে
বিজেপিকে জিতিয়েছিল। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট, যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। ভোটার তালিকা নিয়ে বিরোধ, প্রশাসনিক চাপ, আদালতের নজর সব মিলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই জটিল হয়ে উঠছে পশ্চিমবঙ্গের হিসেব নিকেশ। প্রচারেও এখন এগিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ জুড়ে সভা করছেন দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর দক্ষিণবঙ্গেও নেমে পড়েছেন দলের তারকা প্রার্থী ও পরিচিত মুখেরা। অন্যদিকে বিজেপিও এই ভোটকে সাধারণ লড়াই হিসেবে দেখছে না। তাদের প্রচারে বারবার উঠে আসছে সীমান্ত, অনুপ্রবেশ, পরিচয় ও ভোটার ব্যাংকের প্রশ্ন। আর তৃণমূল পাল্টা বলছে এই সব অভিযোগ আসলে ভোটের আগে মেরুকরণের চেষ্টা। যে লিস্ট বেরিয়েছে তাতে আইডেন্টিফাই করে, ধরুন আমার এই পাড়াতে আপনার মনে হলো যে 20 জন রোহিঙ্গা আছে, তাহলে আপনি তাদের নাম নেবেন না, তো সেই 20 জন কারা সেটা তো জানতে হবে, কারণ আপনি যে 30 জনকে বাদ দিলেন তারাও তো ভাবতে পারে যে আমাদেরকে রোহিঙ্গা হিসেবে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট এবার 2 দফায়। প্রথম দফায় উত্তরবঙ্গের জেলাগুলো আর দ্বিতীয় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভোট হচ্ছে। 294 আসনের এই নির্বাচনে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস সবাই প্রার্থী দিয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ভোটের সমীকরণেও দেখা যাচ্ছে নতুন হিসেব। আর কিছু আসনে ছোট দলগুলোর সমঝোতা বড় দলগুলোর অঙ্কে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 40তম ফোবানা সম্মেলনের কিক অফ হয়ে গেল ডিজনিল্যান্ড খ্যাত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে। আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর পর্যটন সমৃদ্ধ এই শহরে বসবে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী এই সম্মেলন। এবারে অরল্যান্ডো ফোবানার উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানা। 40 বছরে উত্তর আমেরিকায় প্রবাসীদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেশ কয়েক বছর ধরে একাধিক ফোবানা অনুষ্ঠিত হচ্ছে। এবছর ফোবানার আয়োজক সেন্ট্রাল ফ্লোরিডা বাংলাদেশ সমিতি। সহযোগী সংগঠন হিসেবে আছে বাংলাদেশ সোসাইটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ও সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব। শুক্রবার অনুষ্ঠিত হয় ফোবানার জমকালো কিক অফ। আমরা এই শহরে এমন একটি ফোবানা উপহার দিব যেটি অন্যান্য বছর থেকে অন্যান্য স্টেট থেকে সবচেয়ে ভালো ফোবানা উপহার দিব। এটা হবে আমেরিকার মধ্যে সবচেয়ে বৃহৎ সম্মেলন। এই ফ্লোরিডাতে বাংলাদেশ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডা এবং আরো 3টি অর্গানাইজেশন সহ একসাথে করে আমরা এটাকে স্মরণীয় করে রাখবো। ফোবানার কিক অফ উপলক্ষে ফ্লোরিডার পাশাপাশি ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক এমনকি কানাডা থেকেও নেতারা এসে জড়ো হন অরল্যান্ডোতে। আয়োজকরা জানান, ফোবানায় অংশ নেওয়া অতিথিদের জন্য বিনোদন পার্ক ডিজনিল্যান্ডে প্রবেশে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হবে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দ এখানে একসাথে হয়েছেন। আমি আশাবাদী আমরা 2026 সালে সেপ্টেম্বর মাসের 4, 5, 6 তারিখে সার্থক ফোবানা অনুষ্ঠিত হবে। গত বছর 39তম ফোবানা আমরা কানাডায় করেছিলাম এবং আজকে এই আমেরিকার অরল্যান্ডোতে এসেছি কানাডা থেকে। আমেরিকার ফোবানাকে আমরা সফল করব। অনুষ্ঠানে ফ্লোরিডার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন তারকা শিল্পীরাও। প্রথমে বাংলাদেশ, বাংলা ভাষা, আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, ইতিহাস, এই সঠিক জিনিসগুলোকে যেন নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পারি। আমাদের বাঙালি সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো অনেক ভালো হয়। এখানে সবাই এসেছে, অনেক অতিথি এসেছেন, সার্থক একটা প্রোগ্রাম হয়েছে। সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অরল্যান্ডো ফোবানার কিক অফ। অরল্যান্ডো ফোবানার মিডিয়া পার্টনার সময় সংবাদ। 13 বছর পর যুক্তরাষ্ট্রের পর্যটন শহর ফ্লোরিডার অরল্যান্ডোতে ফিরে এলো ফোবানা। এজন্য এখানকার সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ আনন্দিত। তারা বললেন, এক যুগে ঐক্যবদ্ধ হয়ে তারা এই ফোবানাকে সফল করে তুলবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, অরল্যান্ডো, ফ্লোরিডা। প্রকৃতির অপার সৌন্দর্যের দেশ ফিনল্যান্ড, আর সেই সৌন্দর্যের এক অনন্য উদাহরণ দেশটির পশ্চিম উপকূলের শহর বরি। শান্ত ছিমছামে শহর যেন ছবির মতো সাজানো।
ইতিহাস ঐতিহ্যের এই শহরকে আরও সুশোভিত করেছে বিখ্যাত উত্তেরির সমুদ্র সৈকত, যে সৈকতের এক পাশ শান্ত আর অন্য পাশে আছড়ে পড়ে উত্তাল ঢেউ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। হিমশীতল বাতাস, তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় যেখানে দাঁড়িয়ে থাকা দায়, সেখানে প্রায় ঘন্টা দুয়েক পানির ঢেউ উপভোগ করছেন এক নাগরিক। হয়তো এভাবেই প্রকৃতির সুখ অনুভব করেন এখানের বাসিন্দারা। দৃশ্যটি ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট শহর পরিতে। এই শহরের মূল আকর্ষণ প্রকৃতি আর নীরবতার মিশেল। অতি শান্তিপ্রিয় মানুষের বসবাস বলেও কথিত আছে। শহরের চারদিকে সবুজ পরিপাটি রাস্তা আর সাজানো গোছানো বাড়িঘর। কাঠের তৈরি বাড়িগুলো যেন ছবির ফ্রেমে বাঁধা। সময়ের পরিক্রমায় এখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বাস করছেন পরিতে। পরি শহরটি ফিনল্যান্ডের অন্যান্য শহরের চাইতে খুবই গুছানো। এখানে থাকলে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। যখন খুব একাকিত্ব মনে হয় তখন নদীর পাশে বা সমুদ্রের পাশে যাই। সমুদ্রের গর্জন আমাদেরকে সেই বাংলাদেশের কক্সবাজারের স্মৃতি মনে করিয়ে দেয়। শহরের কেন্দ্র জুড়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ক্যাথেড্রাল। নান্দনিক স্থাপনায় ধর্মীয় এই কেন্দ্রটি শহরের ঐতিহ্যের প্রতীক। প্রাচীন স্থাপত্য আর নিখুঁত নকশা যা সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় স্থান বিখ্যাত উত্তেরি সমুদ্র সৈকত, যে সৈকতের এক তীর শান্ত নিরিবিলি, যেখানে বাতাস ছুঁয়ে যায় নরম বালুকা বেলা। আর অন্য পাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে অবিরাম, গর্জনে তৈরি হয় ভিন্ন রকম উত্তাল সৌন্দর্য। এমন বৈপরীত্যই এই সৈকতকে করে তুলেছে অনন্য। বলা হয় পরিশহর একই জায়গায় শান্তি আর শক্তির সহাবস্থান। 1558 সালে তৎকালীন সুইডিশ রাজ্যের অধীনে ফিনল্যান্ডে জন্ম নেয় এই শহর। পুরো নগর বারবার আগুনে পুড়েও আজ শান্তির নীড়ে রূপান্তর হয়েছে। বাংলা শব্দ পরি, যার আক্ষরিক অর্থের সাথে ফিনল্যান্ডের এই শহর পরির মিল না থাকলেও পরির যে অর্থ রূপে গুণে অনন্য বা সৌন্দর্য, সেটির কোনো অংশেই কম নেই এই শহরে। তার চাইতো উত্তর ইউরোপের সবচেয়ে সুন্দর যেই সমুদ্র সৈকত, সেটি এই শহরেই অবস্থিত। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এবারে খেলার খবর। প্রথমবারের মতো ছাদখোলা বাসের সংবর্ধনা পেলেন দেশের পুরুষ ফুটবলাররা। এর আগে সাফ জয় করে নারী ফুটবলাররা 3 বার এমন আয়োজনের মধ্য দিয়ে গেল। এবার স্বপ্ন পূরণ হলো অনূর্ধ্ব 20 দলের। রাজধানীর চষে বেরিয়ে হাতির ঝিলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার এই আয়োজন। তাদের এই অর্জনে স্বপ্নবাজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাফুফের শীর্ষ কর্তারা। আয়োজন বাংলাদেশের 2024-এর পর 26 আবারও সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা বাংলাদেশের। ট্রফি ধরে রাখার চমৎকার এক স্বস্তি নিয়ে মালদ্বীপ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মিঠু চৌধুরী, রোনান সুলিফানরা। এবারের দলটা আরও বেশি পরিপক্ক, আরও সমৃদ্ধ, আর তাই তাদের ঘিরে উন্মাদনাটাও একটু বেশি। প্রথমবার যখন এই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ফুটবলারদের জন্য ছিল না বলার মতো কোনো আয়োজন, কিন্তু এবার অনন্য কিছুই করে দেখালো বাফুফে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য তৈরি হলো ছাদখোলা বাস, সেই বাহনে চড়ে চ্যাম্পিয়নদের রাজধানী যাত্রা। ভারতের বিপক্ষে অমন একটা হাই ইন্টেন্স ম্যাচের পর লম্বা যাত্রা, ফুটবলারদের ক্লান্তি ভর করবে এটাই স্বাভাবিক, কিন্তু তারা প্রাণ শক্তিতে টইটম্বুর। চ্যাম্পিয়নদের বহন করা বাস রাজধানীর বুক চিরে এগিয়ে চলল সংবর্ধনা স্থলের দিকে। রেলিং ধরে গোটা পথে উদযাপন আর ভক্তদের অভিবাদনে প্রাণোচ্ছল উল্লাস। অনূর্ধ্ব 20-এ এই সুলিভান মিঠুরা অনেক পরিণত। তাদের পারফরমেন্স থেকে শুরু করে মানসিক দৃঢ়তায় আগামীর ভরসা, যা উচ্ছ্বসিত করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকেও। আমিনুল হক মনে করেন এই বয়সেই তারা প্রস্তুত জাতীয় দলের জন্য। এই জয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীর যে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে, মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। 2015 থেকে 26 এই 11 বছরে অনূর্ধ্ব 20 ফুটবলারদের নিয়ে সাফ আয়োজন করেছে 8 আসর, যার 6টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। 2 বার করে লাল সবুজের স্বপ্ন চুরি করেছে নেপাল, ভারত। 24-এ নেপালকে হারিয়ে প্রতিশোধ তুলেছে লাল সবুজ। এবার ভারত বধের মহাকাব্য, যা ইঙ্গিত করছে বাফুফের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঠিক পরিক্রমা। ডেভেলপমেন্টটা হয় পাইপলাইন দিয়েই,
আজকে যারা আন্ডার-20 চ্যাম্পিয়ন হলো এরা আগামীতে ন্যাশনাল টিমের জন্য তৈরি হচ্ছে। আবার যারা আন্ডার-19 আছে তারা আন্ডার-20 খেলবে, আন্ডার-17 এগিয়ে আসবে, আন্ডার-15 আন্ডার-17 জায়গা নেবে। আমরা এই পাইপলাইনটা গড়ে তোলার দিকে বেশি নজর দিয়েছি। এই চ্যাম্পিয়নশিপটা আমাদেরকে নতুন করে প্রেরণা দিয়েছে। রাজধানী চষে বেরিয়ে হাতিরঝিলের এমফি থিয়েটারে জমকালো আয়োজন। এর আগেও লাল সবুজের অর্জনে আলোকিত হয়েছে এই মঞ্চ। এমন আয়োজন বারবার ফিরে আসুক দেশের ফুটবল পতাকা বিশ্বমঞ্চে ওড়ানোর লক্ষ্য নিয়ে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বোর্ডের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না পরিচালকরা। এনএসসি তদন্ত করলেও স্বাভাবিক গতিতে কাজ করছে বিসিবি, জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। চতুর্থ বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মেয়াদ বাড়ানো হয়েছে ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কদের। স্পেশালিস্ট স্পিন কোচ করা হয়েছে মোহাম্মদ রফিককে। গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সরকারি সিদ্ধান্তে নিজেদের দায় দেখছে না বোর্ড বলেও জানান পরিচালকরা। এনএসসির তদন্তের প্রেক্ষিতে বিসিবির কমিটি বাতিলের খড়গ মাথায় নিয়ে সভায় বসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নানা কারণে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ সভা বলেও ধরে নিয়েছেন অনেকে। এদিন সন্ধ্যার পর পদত্যাগ করেছেন আরও 3 পরিচালক। 6 ঘন্টার ম্যারাথন সভা শেষে গণমাধ্যমের সামনে 4 পরিচালকের কথায় অবশ্য মনে হবে সব স্বাভাবিক। নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবনা নেই তাদের। নির্বাচনী অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বিচলিত নন পরিচালকরা। নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয় উই আর নট ওয়ারিড। আমরা শুধু ফরওয়ার্ড লুকিং, কি জিনিস আরো করা যায়। আমরা সবাই দায়িত্বশীল এখানে যারা আছে এবং আমরা যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি। বোর্ড সভায় গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। মেয়াদ বাড়ল ওয়ানডে ও টি-20 অধিনায়কের। বিশেষজ্ঞ স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক। ওডিআই এবং টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। প্লেয়ার্স, আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। আমরা যে পিছনে ফিরে তাকে 3 জন স্পিন কোচ বুঝে আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। বিসিবি ক্লাব দ্বন্দ্বে মাঠে গড়াচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় অধিকাংশ ক্লাব। তারপরও 8 এপ্রিল সভা ডেকেছে বিসিবি, না হলে বিকল্প ভাবছে বোর্ড। আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাবব। মুস্তাফিজ ইস্যু থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির শুরু, তারপর জল গড়িয়েছে অনেক দূর। সামনে বাংলাদেশ নারী দলের ভারতে, ভারত পুরুষ দলের বাংলাদেশে আসার কথা। এই সূত্র ধরে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা ক্রিকেট বোর্ডের। ইন্ডিয়াতে এখনো আমরা ওটা জানার জন্য ইন্ডিয়াকে মেল করেছি। এই মেলের মধ্যে সেটাও ছিল। তো আমরা এক্সপেক্ট করছি ওরা আমাদের জবাব দেবে এবং আশা করছি যে আমাদের হোস্ট করবে অদূর ভবিষ্যতে। এবং আমরা জানি যে বিশ্বকাপে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই। বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের চাপেই নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। নিজেদের কাঁধে দায় নিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। বিসিবি নাকি ভারতেই বিশ্বকাপ খেলতে রাজি ছিল, যদিও সে সময় এ ধরনের কোনো বক্তব্যই পাওয়া যায়নি তাদের কাছ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিরবচ্ছিন্ন জ্বালানি চান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। দ্রুত গভীর সমুদ্র বন্দর ও 3rd টার্মিনাল চালুর তাগিদ। চাপ সামলাতে বাজেট সহায়তা দেবে চীন। সরকার গঠনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক বিএনপির। যত দ্রুত সম্ভব কাউন্সিল, দলকে সক্রিয় রাখার সিদ্ধান্ত। সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা।
কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, 6 জনের মরদেহ উদ্ধার, ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিহতদের পরিবার প্রতি 2 লাখ টাকা করে সহায়তার ঘোষণা। এ ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।